যাদের হত্যাকাণ্ডের বিচার আটকে দেওয়া হয়েছিল তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। 1975 সনের 15ই আগস্ট যেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, তার পরদিন সে সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন উইলি ব্রান্ডকে অবহিত করা হয় যে বাংলাদেশে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। একথা শোনার পরে উইলি ব্রান্ড বলেছিলেন যে জাতি শেখ মুজিবের মতো নেতাকে হত্যা করে সেই জাতিকে আর বিশ্বাস করা যায় না। আমি জানি না পরে তার কাছে এই খবর পৌঁছেছিল কিনা যে শুধুমাত্র হত্যাই করা হয় নাই, তার হত্যাকাণ্ডের যাতে বিচার না হতে পারে, তার পরিবারের হত্যাকাণ্ডের যাতে বিচার না হতে পারে, সেই জন্য বাংলাদেশে একটি আইন হয়েছে ইনডেমনিটি অধ্যাদেশ নামে, যে আইনটি পৃথিবীর আর কোনো সভ্য দেশে, এমনকি কোনো বর্বর দেশেও হয়েছে কিনা বলা খুব মুশকিল। তো এই আইনটির কথা শুনলে তিনি কি বলতেন আমি ধারণা করতে পারি না। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতাকে হত্যা করার মধ্য দিয়ে যে কালিমা বাঙালি জাতির মুখে লেপ্টে দেওয়া হয়েছিল, তার থেকে মুক্তি পেতে আমাদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘদিন। কেউ কেউ এমন কথাও বলেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, সেই বিচারের মধ্য দিয়ে জাতি দায়মুক্ত হয়েছে। আমি এ কথার সাথে কখনোই একমত না এই কারণের জন্যে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে, তার পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে যে অপরাধ বাঙালি জাতি করেছে, যে ঘৃণ্য আচরণ বাঙালি জাতি করেছে, এই দায় থেকে বাঙালি জাতির কোনোদিন মুক্তি নাই। আমরা হত্যাকাণ্ডের বিচার হয়তো করতে পেরেছি, সেটা সভ্য দেশের সূচক হিসেবে এই হত্যাকাণ্ডের বিচার করা উচিত ছিল, সেটা আমরা করেছি, দায়িত্ব হিসেবে করেছি। কিন্তু বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে যে অপরাধটি বাঙালি জাতি করেছে, তার থেকে বাঙালি জাতির মুক্তি নাই। এই কারণের জন্য যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডটি শুধুমাত্র একজন ব্যক্তি বা একটা পরিবারের হত্যাকাণ্ড মাত্র ছিল না। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই বাংলাদেশ থেকেই চিরতরে নির্বাসনে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। এবং 1971 সনের 16 ডিসেম্বর আমরা যে বিজয় অর্জন করলাম, এর আগে যে 9 মাস মুক্তিযুদ্ধ করলাম, তার আগে দশকের পর দশক যে আন্দোলন সংগঠিত হলো বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার একটা দীর্ঘ পথ পরিক্রমা এবং একটা পরিপূর্ণ দর্শন ছিল। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে প্রকৃত প্রস্তাবে সেই দর্শনটিকেই হত্যা করার চেষ্টা করা হয়েছিল। কাজে বঙ্গবন্ধু হত্যার শত্রু এবং মিত্র শুধুমাত্র কিছু মানুষকে খুন করলো, খুনি এইভাবে দেখার কোনো অবকাশ নাই। যারা হত্যা করেছে তাদেরও একটা দর্শন ছিল, তাদেরও একটা চিন্তা ছিল, তাদেরও একটা পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশটি প্রতিষ্ঠিত করলাম, সেই প্রতিষ্ঠিত বাংলাদেশকে যে অগ্রযাত্রা যে দর্শনের ভিত্তিতে, সেই দর্শনের মূল চেহারা হচ্ছে 1972 সনের যে সংবিধান, সেই সংবিধানের বিরুদ্ধে যে যাদের অবস্থান, বাংলাদেশের বিরুদ্ধে যাদের অবস্থান, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। এবং হত্যা করার একটা মাত্র ছোট্ট নজির দেই, যে একটা না 2-3টে ছোট্ট নজির। একটা মাত্র হত্যাকাণ্ডের দিনই 15ই আগস্ট ভোর রাতে হত্যা করা হলো, তার কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশ বেতারের নাম পরিবর্তন হয়ে গেল রেডিও বাংলাদেশ। তার মানে বাংলাদেশ নির্বাসিত, তার মানে বাংলাদেশের উপরই প্রথম আঘাতটা আসলো। রেডিও বাংলাদেশের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে কি সম্পর্ক আমি তো বুঝি না। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হলো, কিন্তু রেডিও বাংলাদেশের নাম যদি বাংলাদেশ বেতার থাকতো, কি হতে পারত যে যারা হত্যা করেছিল তারা দর্শনগত একটা পরিবর্তন আনার চেষ্টা করেছিল। রেডিও বাংলাদেশের নাম পরিবর্তন করার মধ্য দিয়ে তারা চেষ্টা করেছিল যে এই বার্তাটি দেওয়ার, যে আমরা যে বাংলাদেশটিকে তোমরা দেখছো, এই বাংলাদেশের বিরুদ্ধের একটা শক্তি। তার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের কাছ থেকে খন্দকার মুশতাক সাহেবকে এবং সেই সূর্য সৈনিকদের কোট আনকোট সেই সূর্য সৈনিকদের অভিনন্দন জানিয়ে পাকিস্তান বার্তা পাঠানো হলো, কিছু সহায়তা পাঠানো হলো, কয়েক হাজার গজ কাপড় পাঠানো হলো। অর্থাৎ পাকিস্তানের সম্পর্কে এখন যেটি জানা যায় যে পাকিস্তান রেডিওতে নাকি সেই দিন
তথ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে ভোর রাতের দিকে একটা বড় খবর আসবে, কাজে তোমরা সবাই সজাগ থেকো। এবং পাকিস্তান রেডিও এই খবরটির জন্য সারা রাত্র তারা অপেক্ষা করছিল যে কখন খবরটা যাবে। এবং তারপরে এখন মাননীয় মন্ত্রী আছেন, তারা সরকার পরিচালনা করেন, তাদেরকে অনেক রয়ে সয়ে কথা বলতে হয়। আমি তো আর সরকারে নাই, আমরা একজন সাংবাদিক হিসেবে বলি যে আমাদের এখন যারা পরীক্ষিত শক্তি চীন এবং সৌদি আরব বঙ্গবন্ধু হত্যার 1 ঘন্টা আগেও আমাদেরকে স্বীকৃতি দেয় নাই। যা হোক, আন্তরাষ্ট্রিক সম্পর্কের কারণে চীন সৌদি আরব আমাদের মিত্র, সেই মিত্রতার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু ইতিহাসের সত্যের জন্য বলতে হবে সৌদি আরব কেন আমাদের স্বীকৃতি দেয় নাই। কারণ পাকিস্তান তাদেরকে বুঝিয়েছিল যে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি হয়েছে এটা আসলে হিন্দু রাষ্ট্র। ভারতের প্ররোচনায় মুসলিম রাষ্ট্র পাকিস্তানকে ভেঙে আর একটা হিন্দু রাষ্ট্রই অন্য আবরণে তৈরি হয়েছে। আর আমাদের সৌদি আরবের বুদ্ধিমান বন্ধুরা এটি বিশ্বাস করেছিলেন এবং বিশ্বাস করে তারা আমাদেরকে স্বীকৃতি দেয় নাই। এবং যখন বঙ্গবন্ধু সৌদি বাদশার সঙ্গে দেখা করতে গেলেন প্রথমে, তখন সৌদি বাদশার ধারণা ছিল যে শেখ মুজিব বোধহয় স্বীকৃতি চাইবে, শেখ মুজিব বোধহয় সৌদি আরবের কাছে সহায়তা চাইবে। এবং তিনিও প্রস্তুত হয়েছিলেন যে যদি ওই রকম সহায়তা চায় তাহলে শেখ মুজিবকে বলা হবে যে একটি মুসলিম রাষ্ট্র ভেঙে বাংলাদেশ করার মধ্য দিয়ে তুমি যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছো তাকে তো আমরা স্বীকৃতি দিতে পারি না। কিন্তু বঙ্গবন্ধু সৌদি বাদশার কাছে কিছুই চায় না। বঙ্গবন্ধু যখন সৌদি বাদশা বলেছিলেন তুমি আমার কাছে কি চাও, বঙ্গবন্ধু বলেছিলেন আপনি শুধু সৌদি বাদশাই মাত্র নন, আপনি কাস্টোডিয়ান অফ 2 হলি মস্ক, 2টি পবিত্র মসজিদের কাস্টোডিয়ান আপনি। আমি শুধুমাত্র চাই পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, বাংলাদেশের মানুষরা যাতে হজ করতে পারে, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আপনি স্বীকৃতি দেন নাই সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু বাংলাদেশের মুসলমানরা যাতে হজ করতে পারে এই অধিকারটুকু আমরা চাই। সৌদি বাদশা জিজ্ঞেস করেছিলেন আর কি চাও, উনি বলেছিলেন আমার আর কিছু চাওয়ার নাই। উনি বলেছিলেন বঙ্গবন্ধু চান নাই এই কারণের জন্যে যে যারা পাকিস্তানি আদর্শের দ্বারা উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ সম্পর্কে একটা ভিন্ন ধারণা পোষণ করে তাদের সঙ্গে তর্কে যাওয়া সময় নষ্ট মাত্র। কাজেই তিনি মুসলিম রাষ্ট্রের প্রধান হিসেবে বাংলাদেশের মুসলমানরা যাতে পবিত্র হজ করতে পারে, মক্কায় যেতে পারে, মদিনায় যেতে পারে, সেই অধিকারটি চেয়েছিলাম। এই প্রেক্ষাপটটা বললাম এই কারণের জন্যে যে ইন্ডিমনিটি অধ্যাদেশের মধ্য দিয়ে একটি হত্যাকাণ্ডকে জায়েজ করার চেষ্টা করা হয়েছিল। পৃথিবীর কোনো সভ্য দেশে নারী, পুরুষ, শিশু, রাসেলের মতো একজন শিশুকে হত্যা করা হয়েছে, শেখ কামালের স্ত্রী, শেখ জামালের স্ত্রী রোজি, ফজিলাতুন্নেসা মুজিব, তাদেরকে হত্যা করা হয়েছে, বেগম আরজুমনিকে হত্যা করা হয়েছে, বেগম আব্দুর রব সেনিয়াতবতের বাসায় তার পুত্রকে হত্যা করা হয়েছে। তো কাজেই এর মধ্য দিয়ে যে ঘৃণ্য অপরাধটি করা হয়েছিল ইন্ডেমনিটি অধ্যাদেশের মধ্য দিয়ে সেটাকে জায়েজ করা হয়েছিল। এই ইন্ডেমনিটি অধ্যাদেশটি যদি পরবর্তীকালে আজকালে অনেকেই বলেন জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন, তিনি মুক্তিযুদ্ধ করেছেন, তার সম্পর্কে অনেক বক্তব্য আমরা শুনি। কিন্তু শুধুমাত্র ইন্ডেমনিটি অধ্যাদেশের সূচকটাকে সামনে রেখে যদি আমরা মাপি যে তারা যদি এই কথাই মনে করতেন যে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে শুধুমাত্র একটা পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে, তাহলে তো বাকি অপকর্মগুলি তারা করতেন না। জিয়াউর রহমানের নেতৃত্বে বাকি অপকর্মগুলি হলো ইন্ডেমনিটি অধ্যাদেশ বহাল রাখা হলো, সেটাকে অধ্যাদেশটিকে আইনে রূপান্তরিত করা হলো এবং ইন্ডেমনিটি অধ্যাদেশের বলে এই খুনিদের বিচার না করে, তাদেরকে গ্রেপ্তার না করে তাদেরকে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হলো, তাদেরকে বাইরে চলে যাওয়ার সুযোগ দেওয়ার চেষ্টা করা হলো, দূতাবাসে চাকরি দেওয়ার চেষ্টা করা হলো। তো কাজেই তাহলে 1975 সনের হত্যাকাণ্ডের যে দর্শন, অপদর্শন আমি বলবো, দর্শন অপদর্শন, তার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বেনিফিশিয়ারি কারা হলেন? বেনিফিশিয়ারি তারাই হলেন যারা বিচার কাজ বন্ধ করলেন, বেনিফিশিয়ারি তারাই হলেন যারা এই খুনিদেরকে বাঁচিয়ে রাখলেন, পরবর্তীকালে দূতাবাসে চাকরি দিলেন, তাদেরকে দেশে আসার সুযোগ দিলেন, তাদেরকে রাজনীতি করার সুযোগ দিলেন বেগম খালেদা জিয়ার আমলে, তাদেরকে সংসদে বসার পর্যন্ত সুযোগ করে দিলেন। কাজেই সেই জন্যই বলি যে আমরা যখন ইন্ডেমনিটি অধ্যাদেশ নিয়ে আলোচনা করব, এটি শুধুমাত্র একটি হত্যাকাণ্ডের বিচার বন্ধ করার অসভ্য আইন এইটুকু না করে তার পূর্বাপরের সমস্ত ঘটনাবলী আমাদেরকে জানতে হবে। এবং সেইটা জানার জন্যেই আমরা এই জাতীয় প্রেস ক্লাবে
জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, আমরা প্রতি বছর 15ই আগস্টে অনুষ্ঠান করি এবং সেই অনুষ্ঠান থেকে আমরা একটা দাবি জানাইছিলাম যে এই ঘটনাবলী তদন্তের জন্য একটা তদন্ত কমিশন হোক। সেই তদন্ত কমিশনটি 75-এর 15ই আগস্টের হত্যাকাণ্ড, তার পূর্বের ঘটনা, তার প্রকাশ্য এবং নেপথ্যে যারা আছে তাদের বের করবে। 7ই নভেম্বরে 3রা নভেম্বরের হত্যাকাণ্ড, সেটি কারা হত্যাকাণ্ড সংঘটিত করেছিল, তাদের নেপথ্যে কারা ছিল, বেনিফিশিয়ারি কারা হয়েছিল সেটা বের করবে। এখন কেউ কেউ বলে যে তাদের সঙ্গে যারা এই হত্যাকাণ্ডগুলির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের তো অনেকেই মারা গেছেন। দেখেন, ইতিহাস এবং জীবন, ইতিহাস মৃত এবং জীবিতদের মধ্যে কোনো পার্থক্য করে না। ইতিহাস তার সত্য উদ্ঘাটন করে, সেখানে জীবিতদের নামও আসতে পারে, মৃতদের নামও আসতে পারে। কেন ইতিহাসের দায় এটি? ইতিহাস দায় এটি এই কারণের জন্যে যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের একটা জবাবদিহিতা আছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের একটা দায়বদ্ধতা আছে। আজ থেকে 25 বছর পরে, আজ থেকে 30 বছর পরে, আজ থেকে 50 বছর পরে যদি আমাদের পূর্ববর্তী প্রজন্ম যদি প্রশ্ন করে তোমরা এই কাজটি কেন করো নাই, তখন কিন্তু পূর্ব প্রজন্মের মানুষ হিসেবে আমরা ইতিহাসের কাছে আমাদের দায়িত্ব পালন করি নাই, এই সত্যটি প্রতিষ্ঠিত হবে। সেই জন্যে আমরা মনে করি 21 বছর একটা অন্ধকার যুগে বাংলাদেশকে ঠেলে দেওয়া হয়েছিল। 21 বছরে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমি আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে যখনই আলোচনা হয়, তাকে নিয়ে লেখার সময় আমি এই কথা বলি যে 21 বছর পরে শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আবার বাংলাদেশে ফিরে আসে। কারণ 1975 সনে 15ই আগস্ট বাংলাদেশ থেকে বাংলাদেশ বিতাড়িত হয়েছিল। বাংলাদেশ নামটা ছিল, কিন্তু এটা প্রকারান্তরে পাকিস্তান, প্রকারান্তরে একটা পাকিস্তানি শাসকদের একটি দেশ হিসেবে পরিচালিত হয়েছিল। কাজে শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আবার বাংলাদেশে ফিরত এসেছিল। তারপর থেকে আমরা বাংলাদেশের লড়াইটি শুরু করেছি। গণতন্ত্রের লড়াই শুরু হয়েছে, আবার স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, নানা ধরনের সমীকরণের মধ্য দিয়ে আমাদের এগোতে হয়েছে। আপনি দেখেন, একটি মাত্র স্লোগান, জয় বাংলা স্লোগানটি পর্যন্ত 21 বছর কোথাও ছিল না। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটি কোথাও ছিল না। শাহবাগে যখন জয় বাংলা স্লোগানটি উচ্চারিত হলো, তখন এই সত্যটি আবার প্রতিষ্ঠিত হলো যে নতুন প্রজন্ম ইতিহাস জানতে চায়, নতুন প্রজন্ম জয় বাংলা স্লোগানে উজ্জীবিত হয়। তো কাজেই আমি মনে করি যে আজকের এই আলোচনাটা তখনই সফল হবে যে একটি অন্ধকার বেড়াজালে বাংলাদেশকে ঠেলে দেওয়া হয়েছিল 1975 সনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, এবং যে কুখ্যাত ইন্ডেমনিটি অধ্যাদেশ, তাকে আইন প্রণয়ন করার মধ্য দিয়ে যারা এর সুযোগ সুবিধা নিয়েছিলেন, যে সামরিক স্বৈরশাসক, যে সামরিক শাসক পরবর্তীকালে উর্দি ফেলে গণতান্ত্রিক শাসক হওয়ার চেষ্টা করেছিলেন, তারা সমস্ত বেনিফিশিয়ারি, তাদেরকে চিহ্নিত করা দরকার। কি কারণে জেল হত্যাকাণ্ড হয়েছিল তাদের সম্পর্কে আমাদের নতুন প্রজন্মকে জানানো দরকার। কাজে আজকে মাননীয় পরিকল্পনা মন্ত্রী এখানে উপস্থিত আছেন এবং তিনি খুব স্পষ্টভাষী। তাকে উপস্থিত রেখে আমি আবারও সেই দাবির উত্থাপন করতে চাই যে 75 সনের হত্যাকাণ্ডের পূর্বাপর ইন্ডেমনিটি অধ্যাদেশ কারা কার্যকর করেছে, কারা তার সুবিধাভোগ করেছে, 3রা নভেম্বরের হত্যাকাণ্ড কেন হয়েছে, সেই সব কিছু উদ্ঘাটনের জন্যে একটি তদন্ত কমিশন হওয়া উচিত। আইনমন্ত্রী বলেছেন, সরকারি দলের সাধারণ সম্পাদক বলেছেন, তথ্যমন্ত্রী বলেছেন, কিন্তু কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে এই কমিশনটি দ্রুত ঘটনা হওয়া উচিত। এবং তো কমিশনের একটা রিপোর্ট 1971 সনে পাকিস্তান বাহিনী কেন পূর্ব পাকিস্তানে পরাজিত হলো, পাকিস্তানে তো হামিদুর রহমান কমিশন করে তারা 3 বছরের মধ্যে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্ট তারা পূর্ণাঙ্গ প্রকাশ করেনি প্রথম দিকে, কিন্তু সেই রিপোর্ট এখন পাওয়া যায়। তারা নির্ধারণ করেছে কেন পাকিস্তান বাহিনী পূর্ব পাকিস্তানে হারল। তারা যদি 3 বছর 3.5 বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিশন করে তাদের পরাজয়ের কারণ নিশ্চিত করতে পারে, আমরা কেন এইরকম একটি ঐতিহাসিক ঘটনা, যার পূর্বাপর ঘটনা আমাদের হাতে এখনও তথ্য প্রমাণ আছে। আপনি যদি শুধুমাত্র 75 সনের সেই হত্যাকাণ্ডের বিচারের সাক্ষীদের সাক্ষ্য পড়েন, অসংখ্য প্রশ্ন সেখানে আছে, যে প্রশ্নের জবাবগুলি বের করা দরকার। এবং সেই সঙ্গে যারা জড়িত ছিলেন তারাও এখন অনেকে জীবিত আছেন। কাজে এইটি আমি মনে করি যে আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে ক্ষমতায়, তারা উন্নয়ন করছেন, তারা দেশের মানুষের জন্য সমস্ত সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার আমাদের পাশে দাঁড়িয়েছেন। উন্নয়ন এখন আমাদের চোখের সামনে দেখি, এই প্রেস ক্লাবের গেটের সামনে গেলেই উন্নয়নের চেহারা দেখবেন। কিন্তু একটি রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তাদের শুধুমাত্র
ইট কাঠ পাথর লোহার উন্নয়ন করলে চলে না, মানুষের মনস্তাত্ত্বিক উন্নয়নটাও করতে হয়, মানুষের মনোজগতের উন্নয়নটাও করতে হয়, মানুষের মনোজগতের কাছে ভবিষ্যতের প্রজন্মের কাছে সত্যটাকেও নিয়ে আসতে হয়। সেই কারণের জন্য অনুরোধ করি, যেটি বক্তব্যের শুরুতে বলেছিলাম, উইলি ব্রাউন বলেছিলেন যে জাতিকে আর বিশ্বাস করা যায় না। আমরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে সেই বিশ্বাসযোগ্যতা হয়তো কিছুটা ফিরিয়ে এনেছি যে বাংলাদেশে এখন হত্যাকাণ্ডের বিচার হয়, কিন্তু সারা পৃথিবীতে বাঙালি জাতির মর্যাদা যে ধুলায় লুণ্ঠিত হয়েছিল সেইখান থেকে আমরা উঠে আসতে পারি নাই। আমরা যদি একটা তদন্ত কমিশন গঠন করে 1975 সনের ঘটনার পূর্বাপর বিস্তারিত আলোচনা করতে পারি, প্রকৃত দুর্বৃত্তদের চিহ্নিত করতে পারি, বেনিফিশিয়ারি কারা, উপকারভোগী কারা, তাদেরকে যদি আমরা সামনে আনতে পারি এবং সে আনার মধ্য দিয়ে ইতিহাসের সত্যগুলি প্রতিষ্ঠিত করতে পারি, কারো কোনোটি বিদ্বেষ বা ঘৃণা নিয়ে নয়, ইতিহাসের সত্য নিরূপণের জন্য সেই কমিশন হওয়াটা জরুরি। এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাই এবং আমাকে এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ বুলবুল ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা প্রগতিশীল সাংবাদিক মঞ্চের পক্ষ থেকেও বুলবুল ভাইয়ের বক্তব্যের সাথে একমত পোষণ করে বলতে চাই, বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পিছনে নেপথ্যে যারা কাজ করেছেন একটি তদন্ত কমিশন গঠন করে তাদেরকে শীঘ্রই বিচারের আওতায় আনা হবে, সেই দাবির সাথে আমরা একমত পোষণ করছি। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন এই ঘৃণ্য আইন ইন্ডিমনিটি নিয়ে আমাদের প্রিয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মশ আরফিন সিদ্দিক স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। প্রগতিশীল সাংবাদিক মঞ্চ আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি, জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম আন্নান, আজকের সম্মানিত অতিথি যিনি একটু আগেই তার বক্তব্য রেখে গেলেন বিশিষ্ট সাংবাদিক জনাব মঞ্জুরুল হাসান বুলবুল, মিলনায়তনে উপস্থিত সুধীজন, সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকের তারিখটি উদযাপনের জন্যই এই আয়োজন। 12ই নভেম্বর 1996। একটু আগে জনাব বুলবুল যে কথাগুলো বললেন তারপরে আর দীর্ঘ বক্তৃতার কোনোই প্রয়োজন নাই। তিনি পূর্বাপর সকল বিষয়গুলোই বলেছেন, স্পর্শ করেছেন, ইঙ্গিত রেখেছেন, পরামর্শ দিয়েছেন। তবে এখন যেটি দরকার সেটি হচ্ছে উপলব্ধি করা। আমরা কি উপলব্ধি করি যে এই দিনটি কত গুরুত্বপূর্ণ ছিল? 1996-এর 12ই নভেম্বর তারিখে জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের তদানীন্তন আইনমন্ত্রী জনাব আব্দুল মতিন খসরু তিনি যে ব্যাখ্যা দিলেন, সেই ব্যাখ্যার উপরে ভিত্তি করে জাতীয় সংসদে এই ইনডেমনিটি আইনটি বাতিল করা হলো। ইনডেমনিটি আইন বাতিল করার ফলেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হলো এবং ইনডেমনিটি আইনটি কি ছিল সেটি জনাব বুলবুল বলেছেন। এটা দেশের যে বিচারহীনতার অপসংস্কৃতি সেইটাকে প্রতিষ্ঠা করেছিল। আপনি হত্যা করেছেন, হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, এবং সেই হত্যাকাণ্ড কারা করেছে? সেনা সদস্যরা করেছে।
সেনা সদস্যদের কোনো ইনডিসিপ্লিন, সেনা সদস্যরা যদি কোনো বেআইনি কাজ করে তাদের আইনেই সেটার বিচার হওয়ার কথা, কোর্ট মার্শাল হওয়ার কথা। কিন্তু সেই ইনডেমনিটি আইনে সেই কোর্ট মার্শালেও বিচার করা যাবে না, দেশের সাধারণ আদালতে বিচার করা যাবে না। অর্থাৎ হত্যাকারীদের যত রকমভাবে প্রোটেকশন দেয়া যায়, তাদেরকে দায় মুক্ত রাখা যায়, সব কিছুই সেই আইনে যুক্ত করা হয়েছিল। এবং পরবর্তীতে আমরা জানি, জনাব বুলবুলও সেই কথা বলেছেন, যে এদেরকে কিভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিদেশ সার্ভিস, ফরেন সার্ভিসে অন্তর্ভুক্ত করে পৃথিবীর বিভিন্ন দেশের রাজধানীতে, দূতাবাসগুলোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়েছিল। চিন্তা করা যায়, হত্যাকারী তারা কোথায় শাস্তি পাবে, দণ্ড পাবে, তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। তারা কোথায় তিরস্কৃত হবে, সেখানে তাদেরকে বিভিন্ন জায়গায় আকর্ষণীয় সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তো সেই কারণেই আজকের এই তারিখটিতে যখন ইনডেমনিটি এই আইনটি বাতিল করা হলো, তখন সারা দেশবাসী আনন্দে উদ্বেলিত হয়েছে। এবং আমরা আজকে এই সুযোগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাদের তদানীন্তন আইনমন্ত্রী জনাব আব্দুল মতিন খসরুকে। তিনি যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে জাতীয় সংসদে পুরো যে উপস্থিত সদস্যবৃন্দ তাদেরকে এই মতের দিকে নিয়ে আসলেন যে এটি কোনোভাবেই বাংলাদেশের সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এবং পঞ্চম সংশোধনীর মাধ্যমে সামরিক শাসক জিয়াউর রহমান যেভাবে এটা আইনে অন্তর্ভুক্ত করেছিলেন, পরবর্তীতে 2010 সালে বাংলাদেশের উচ্চ আদালত এই পঞ্চম সংশোধনীটিকে অসাংবিধানিক বলে বাতিল ঘোষণা করে। তো এটা যে কত বড় আমাদের জন্য স্বাধীন জাতি হিসেবে আমাদের জন্য সম্মানজনক একটা ঘটনা, সেটা আমরা উপলব্ধি করি। এবং সেই কারণেই তো সম্ভব হয়েছে আজকে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করা, জেল হত্যাকারীদের বিচার করা। কিন্তু যেই কাজটি আমাদের এখনো বাকি রয়ে গেছে, যেটি জনাব বুলবুল বিস্তারিত বলেছেন, আমি বিস্তারিত হতে যেতে চাই না, কমিশন অফ ইনকোয়ারি বা একটি তদন্ত কমিশন গঠন করা। কেন? হত্যাকারীদের বিচার হয়েছে, যারা বঙ্গবন্ধুর বুকে গুলি ছুঁড়েছে, যারা জেলের ভিতরে আমাদের 4 জাতীয় নেতাকে হত্যা করেছে, যারা শেখ রাসেলকে হত্যা করেছে, তাদের একটা বিচারিক আদালতে হয়েছে ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল হওয়ার পরে। তাও বহু চড়াই উতরাই পেরিয়ে আমাদের যেতে হয়েছে সেই জায়গায়। আর এই যে যারা হত্যার পেছনে আছে, যারা সেই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী কুশীলব, তারা এখনো ধরাছোঁয়ার বাইরে আছে। আমি আশ্চর্য হব না যদি আমাদের আশেপাশে সেরকম কোনো লোক থাকে যারা 75-এর 15ই আগস্ট, 75-এর 3রা নভেম্বরের হত্যাকাণ্ডের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত, কিন্তু এখন আমাদের আশেপাশেই আছে। যাদেরকে হত্যাকারী সেনা সদস্যদেরকে রাতারাতি ব্যাংককে পাঠানো হলো, রাতারাতি বিভিন্ন দূতাবাসে পাঠানো হলো, তারা কি নিজেরাই যেতে পেরেছিল? তদানীন্তন প্রশাসনের অনেক কর্মকর্তা এগুলোর সাথে জড়িত ছিল। অতএব এই কমিশন অফ ইনকোয়ারি যদি হয়, এই সার্বিক বিষয়গুলো উঠে আসবে, অনেক মানুষ চিহ্নিত হবে যাদেরকে মানুষ এখন ঘৃণা করবে। এটা ঠিক, অনেকেই হয়তো পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে এই এতটা দীর্ঘ সময়ে, 46 বছর আগের ঘটনা। অতএব অনেকেই হয়তো পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কিন্তু তাদের তো চিহ্নিত হওয়া দরকার আছে। কারণ আমরা তো এই 15ই আগস্টের আর পুনরাবৃত্তি চাই না, আমরা তো 3রা নভেম্বরের আর পুনরাবৃত্তি চাই না, আমরা তো 21শে আগস্ট 2004-এর আর পুনরাবৃত্তি চাই না। তো যদি তা না চাই, তাহলে বিচার করাটা যেমন জরুরি, ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করা
সেটাও অত্যন্ত জরুরি। কমিশন অফ ইনকোয়ারি করা এটা একটা রেওয়াজ। জন এফ কেনেডি যখন মারা গেলেন 22শে নভেম্বর 1963, তার ঠিক 7 দিন পরে কমিশন অফ ইনকোয়ারি গঠন করা হলো। প্রধান বিচারপতি আর্ল ওয়ারেন তার নেতৃত্বে 7 সদস্যের যে তদন্ত কমিটি গঠন করা হলো, তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখলেন। তো এই যে 7টা দিন নিল সময়, তার মাঝে প্রেসিডেন্সিয়াল অর্ডার ডিক্লেয়ার করা হলো। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড, তার 20 দিনের মাথায় ঠাকার কমিশন, জাস্টিস ঠাকার কমিশন গঠন করা হলো। ঠিক একইভাবে রাজীব গান্ধী হত্যাকাণ্ডের পরে কমিশন গঠন করা হলো। কমিশন অফ ইনকোয়ারি, বিচারিক আদালতে কিন্তু অপরাধীদের বিচার কার্যক্রম চলছে। এটা যে কোনো সভ্য দেশে, আইনের শাসনের দেশে এটা চলবে, কিন্তু একই সাথে সরকারের একটা দায়িত্ব থাকে। কিন্তু যেহেতু বঙ্গবন্ধুর হত্যাকারীরাই দেশ পরিচালনা করেছে, তারা ইনডেমনিটি অর্ডিন্যান্স আইন নিয়ে এসেছে, অতএব তারা তো কমিশন গঠন করবে না, এটা আমরা জানি। কিন্তু এখন আমাদের এই কমিশন ইনকোয়ারি গঠন করা এবং পুরো ষড়যন্ত্রের পূর্বাপর বিষয়গুলোকে জনগণের সামনে উপস্থাপন করা, এটি সরকারের দায়িত্ব, এটি রাষ্ট্রের দায়িত্ব। কারণ সাংবিধানিক মতে এই রাষ্ট্রের মালিক জনগণ। যারা রাষ্ট্রের মালিক, তাদের জানার পূর্ণ অধিকার আছে তাদের জাতির জনককে কারা কিভাবে হত্যা করেছে। তাদের জানার পূর্ণ অধিকার আছে যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশকে বিজয়ের গন্তব্যে পৌঁছিয়েছিলেন, সেই 4 জাতীয় নেতাকে কিভাবে কারা কার হুকুমে জেলখানার ভেতরে হত্যা করেছে। আমরা যে একেবারে কিছুই জানি না তা কিন্তু নয়, আমরা অনেকেই অনেক কিছু জানি। অনেক ডকুমেন্টস আমাদের সামনে এসেছে, দেশি বিদেশি বহু প্রতিবেদন আমাদের কাছে আছে, কিন্তু একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন দরকার আছে, যেটির মাধ্যমে আজ থেকে আরো 25 বছর 30 বছর পরে বাংলাদেশের যারা নবীন প্রজন্ম থাকবে, তারা যাতে জানতে পারে। 75 পরবর্তী প্রজন্ম, তারা হয়তো ইদানিংকালেও অনেক আলোচনা, রিপোর্ট, ডকুমেন্টস এগুলো থেকে অনেক কিছু জানেন, কিন্তু আজকে থেকে 50 বছর পরে হয়তো অনেক কিছুই থাকবে না, কিন্তু থাকবে সেই সরকারি কমিশন রিপোর্ট, যেটা কেনেডির অ্যাসোসিয়েশনের পরে ওয়ারেন রিপোর্ট। এখন আপনি আমেরিকার যে কোনো পাবলিক লাইব্রেরিতে গেলে আপনি বের করে পড়তে পারেন, দেখতে পারেন, জানতে পারেন। এখনই 46 বছর পরে কমিশন হয়তো সব কিছু বের করতে পারবে কিনা সে বিষয়ে আমাদের হয়তো সন্দেহ থাকতে পারে, কিন্তু যতটুকু বের করা যাবে, কারণ অনেক কিছু ইতিমধ্যে আছে। অনেক সামরিক কর্মকর্তা যারা 75-এর সেই সময় সেনানিবাসে চাকুরিরত ছিলেন, কিন্তু কোনোভাবেই এই ষড়যন্ত্রের সঙ্গে ছিলেন না, তারা তাদের স্মৃতির কথা লিখে গেছেন, বইপত্র লিখেছেন, সেগুলো আছে, সরকারি ডকুমেন্ট আছে। ওই যে আমি বললাম যে 75-এর সেই সময়টাতে যারা বিভিন্ন জায়গায় প্রশাসনে ছিলেন, তারা অনেকে ইচ্ছায়, হয়তো অনেকে অনিচ্ছায়ও এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন বা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এই নামগুলো যদি আসে, সমাজে আর যাই হোক একটা ঘৃণার সঞ্চার হবে, এদেরকে মানুষ ঘৃণা করবে, এবং ঘৃণার চেয়ে বড় শাস্তি আর কিছু নাই। কিন্তু এখন যে তারা ছদ্মবেশে বহু জায়গায় আছে, এবং সেটা যদি এইভাবেই চলতে থাকে, তাহলে ষড়যন্ত্র আবার যে কোনো সময় তার ডালপালা মেলবে এবং ঘটনার আবার পুনরাবৃত্তি রোধ করা অসম্ভব হয়ে দাঁড়াবে। আমরা দেখেছি সেটি 15ই আগস্টের সাথে 2004 সালের 21শে আগস্টের কোনো পার্থক্য নাই। 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো, আর 2004 সালের 21শে আগস্টে শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সপরিষদ, অর্থাৎ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সহ একসাথে গ্রেনেড আক্রমণ করে হত্যা চালানোর সমস্ত ষড়যন্ত্র করা হয়েছিল। তো এখন আমার
ভাষণের এই শেষ পর্যায়ে এসে আমি শুধু এটুকুই বলবো যে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে আমরা আইনের শাসনের পথকে যেভাবে প্রসারিত করেছি, আজকে কমিশন অফ ইনকোয়ারি গঠন করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, জেল হত্যাকাণ্ড সহ এই যে নানা ধরনের অন্যায় অপকর্ম হয়েছে সেগুলোর ষড়যন্ত্রের মূল জায়গা, মূল উৎস, সেটা দেশি বিদেশি যেখানেই হোক না কেন, সেগুলো জনগণের সামনে উপস্থাপন করা আজকে আমাদের সবার নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব যেন আমরা পালন করি, সেই আহ্বান জানিয়ে এবং বিশেষ করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এই সময়ে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এবং আমাদের ৩০ লক্ষ শহীদ যাদের আত্মদানের বিনিময়ে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমরা সংবিধান পেয়েছি, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আশা করি যে এই দেশ বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলায় রূপান্তরিত হবে। সেই পথে আমরা এগিয়ে যাব এবং সেই পথে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে আইনের শাসন। আইন শৃঙ্খলা বজায় রেখে আমরা এগিয়ে যাব। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ আরেফিন স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সুধীমণ্ডলী, এখন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুন্দর চৌধুরী মানিক। বিচারপতি শামসুন্দর চৌধুরী মানিক, আপনাকে ঘৃণ্য আইন ইন্ডেমনিটি এই শীর্ষক আলোচনায় অংশ দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের এই মহতী সভার মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন, প্রখ্যাত সাংবাদিক বুলবুল ভাই, মন্ত্রী জনাব মান্নান সাহেব, আরিফিন সিদ্দিকী সাহেব, প্রাক্তন ভাইস চ্যান্সেলর এবং অনুষ্ঠান পরিচালক সহ সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত সুধীবৃন্দকে বঙ্গবন্ধুর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমাদের জীবনে তথা সারা বিশ্বের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস, এই জন্য যে 1996 সালের এই দিনেই একটি কুখ্যাত আইন রহিত করা হয়েছিল। এই কুখ্যাত আইনের নজির আপনারা পৃথিবীর আর কোথাও খুঁজে পাবেন না। সভ্যতার জন্মের পর খুনিদের বাঁচানোর জন্য, বিশেষ করে রাষ্ট্রনায়ক খুনিদের বাঁচানোর জন্য একটি আইন করা নজির কিন্তু আপনারা আসলে সারা পৃথিবীতেই খুঁজে পাবেন না। যার জন্য আমি বললাম এই দিনটি শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্যই একটি গুরুত্বপূর্ণ দিবস। আমরা জানি যে খ্রিস্ট জন্মের 400 বছর আগে ব্রুটাস নামে একজন জুলিয়াস সিজারকে হত্যা করেছিল। ব্রুটাস কিন্তু সেনেটের খুব একজন প্রিয় সদস্য ছিল, কিন্তু তারপরেও কিন্তু ব্রুটাসের বিচারের ব্যবস্থা করা হয়েছিল। তবে সে পালিয়ে যেয়ে পরে আত্মহত্যা করাতে বিচার তার সম্পূর্ণ হয়নি। 1865 সালে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে হত্যা করেছিল জন উইলকিস বুথ নামে একজন। তাকেও কিন্তু রক্ষা করার কোনো প্রচেষ্টা করা হয়নি, তারও বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল। অবশ্য পরবর্তীকালে সে নিজে আত্মহত্যা করায় তার বিচারটি সম্পন্ন করা সম্ভব হয়নি। কিন্তু তার সাথে অন্য যে 7 জন চক্রান্তকারী ছিল তাদের প্রত্যেকেরই বিচার হয়েছে। কারো 4 জনের ফাঁসি হয়েছে আর 4 জনের বিভিন্ন মেয়াদের বিচার হয়েছে। পরবর্তীকালে 1948 সনে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল নাথুরাম গডসে। গান্ধীজি যে সময়টা জীবিত ছিলেন গুলি খাওয়ার পরে, তিনি বলেছিলেন গডসেকে তোমরা মাফ করে দিও, কিন্তু তাকে কিন্তু মাফ করা হয়নি, তারও ফাঁসি হয়েছিল।
পরবর্তীকালে আরও রাষ্ট্রনায়কদের হত্যা করা হয়েছে, জন ফিটজেরাল্ড কেনেডি, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী সহ আরও অনেক। কিন্তু কোনো হত্যাকারীকে বাঁচানোর জন্যই কিন্তু কোনো প্রচেষ্টা করা হয়নি, যেমনটা করেছিল খুনি খন্দকার মোস্তাক এবং খুনি খন্দকার জিয়া। এটি তখন অবৈধ ক্ষমতার দখলদার ছিল খুনি খন্দকার মোস্তাক, সুতরাং তার নামেই এই অধ্যাদেশটি দস্তখত হয়। তবে এর পিছনে যে মূল চাবিকাঠি ছিল খুনি জিয়া, সেটি কিন্তু আজ দিবালোকের মতো স্পষ্ট। আমরা বঙ্গবন্ধু হত্যার কারণে যে ব্যক্তিটি সর্বশেষ ফাঁসিতে ঝুলেছিল, ক্যাপ্টেন মাজেদ, সে কিন্তু ফাঁসির আগে একাধিকবার বলে গেছে যে বঙ্গবন্ধু হত্যার মূল চাবিকাঠি ছিল খুনি জিয়াউর রহমান, এবং সেই কিন্তু 15ই আগস্টের পরে বঙ্গভবন নিয়ন্ত্রণ করত। সেটি সহ অন্যান্য সব এভিডেন্স প্রমাণ করছে যে যদিও ইনডেমনিটি, তথাকথিত ইনডেমনিটি অর্ডিন্যান্সটি সই করেছিল খুনি মোস্তাক, কিন্তু এর পিছনে চাবিকাঠি কিন্তু ছিল খুনি জিয়াও। এবং পরবর্তীকালে অর্থাৎ 1979 সনে এই অধ্যাদেশটিকে আইনে রূপান্তরিত করেছিল কিন্তু সেই সময়ের অবৈধ ক্ষমতাধর খুনি জিয়াউর রহমান। প্রথমে তো এটি করা হলো অধ্যাদেশ আকারে 75 সনে, কিন্তু পরে 79তে খুনি জিয়া এটিকে আইনে রূপান্তরিত করেছিল। শুধু আইনে রূপান্তরিতই করেনি, এটিকে সংবিধানের অংশে পরিণত করার চেষ্টাও সে চালিয়েছিল। আপনারা এই অধ্যাদেশের ব্যাপারে প্রফেসর আরিফিন সিদ্দিকী সাহেবের থেকে বিস্তারিত মোটামুটি শুনেছেন, আমি এটা রিপিট করতে চাই না। শুধু এইটুকুই বলবো যে সেই তথাকথিত অধ্যাদেশ বলে শুধু যে প্রত্যক্ষ খুনি তাদেরই নয়, যারা এই পরিকল্পনায় অংশ নিয়েছে, পরিকল্পনা বাস্তবায়ন করেছে, পরিকল্পনা সূচনা করেছে এবং ঘোষণা করেছে, তাদের সবাইকেই এই অধ্যাদেশ, তথাকথিত অধ্যাদেশ দ্বারা বিচারের হাত থেকে মুক্তি দেওয়া হয়েছিল। শুধু বিচার নয়, সুপ্রিম কোর্ট এবং কোর্ট মার্শালের কথা শুধু উল্লেখ করা হয়নি, বলা হয়েছে এদের বিরুদ্ধে বিভাগীয় কোনো তদন্ত বা বিভাগীয় কোনো ব্যবস্থাও চলবে না। কোর্ট মার্শাল তো চলবেই না, কোনো দেওয়ানি, কোনো ফৌজদারি কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। অর্থাৎ যে ধরনের রক্ষা এই তথাকথিত অধ্যাদেশ বলে দেওয়া হয়েছিল সেটি ছিল সর্বাঙ্গীন। অর্থাৎ এই খুনের ষড়যন্ত্রকারী, খুনের পরিকল্পনাকারী, পরিকল্পনা বাস্তবায়ন যারা করেছে তাদের কারোর বিরুদ্ধেই ন্যূনতম কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না, এটাই ছিল অর্ডিন্যান্সের কথা। এবং সেই অর্ডিন্যান্সের কথা অনুযায়ী খুনি মোস্তাক, খুনি জিয়া, খুনি চাষি, খুনি ওবায়দুর রহমান, খুনি আপনার শাহ মোয়াজ্জেম, খুনি তাহিরউদ্দিন ঠাকুর সহ খুনি মোমেন, খুনি সফদার, খুনি জেনারেল শিশু সহ অন্যান্য যারাই অংশ নিয়েছে তাদের সবাইকেই প্রতিরক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এই অর্ডিন্যান্স এবং পরবর্তীকালে খুনি জিয়া প্রবর্তিত আইন দ্বারা। এবং আরও দুঃখের কথা হলো যে এই অর্ডিন্যান্সের পরে 21টি বছর পার হয়ে গেছে। সেই সময়ে খুনি জিয়ার স্ত্রী প্রথম এরশাদ এবং পরে খুনি জিয়ার স্ত্রী খালেদা জিয়া, যে আজ এতিমের টাকা হস্তগত করার জন্য জেল খাটছে, জেল অবশ্য তাকে রাখা হচ্ছে না, এটি সরকারের মহানুভবতা। এই খালেদা জিয়া
ইচ্ছা করলেই কিন্তু এই অধ্যাদেশ বাতিল করে খুনিদের বিচার করতে পারত, কিন্তু করেনি। কেন করেনি সে অবভিয়াস, কারণ এরাই তো খুনি। খালেদার স্বামী খুনি, খালেদারও নিশ্চয়ই সম্পৃক্ততা ছিল। তো সুতরাং খুনির বিরুদ্ধে তো আর খুনি বিচার আনবে না। 21 বছর চলল দেশে বিচারহীনতার সংস্কৃতি, যারও নজির পৃথিবীর কোথাও আপনারা খুঁজে পাবেন না। এই সভ্য সমাজে বিচারহীনতা বলে কোনো আইনি বা অন্য তত্ত্বের অস্তিত্ব আপনারা কোথাও খুঁজে পাবেন না। এটি চালিয়েছিল এই খুনি জিয়ার, প্রথমে এরশাদ এবং খুনি জিয়ার স্ত্রী। 21 বছর পরে যখন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সরকার ক্ষমতায় আসলেন, তারা সেই আইনটি বাতিল করে বঙ্গবন্ধু হত্যা মামলার শুরু করেন। কিন্তু 4 বছর পরেই যখন আবার খুনিরা ক্ষমতায় আসলো, পাকিস্তানি দোসরেরা, পাকিস্তানি ক্রীড়করা যখন আবার ক্ষমতায় আসলো, তারা আবার সেই বিচার বাধাগ্রস্ত করার সমস্ত চেষ্টা করল। তাদের নিয়োজিত কয়েকজন বিচারপতি, এটি অত্যন্ত দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, আমি একজন আপিল বিভাগের একজন প্রাক্তন বিচারপতি হিসাবে, সেই বিএনপি ঘরানার বিচারপতি 9 জন বলল তারা বিচার করবে না এই মামলার। এরও নজির পৃথিবীতে নেই। তারা তো বিচার করার জন্যই শপথ নিয়েছিল, সেই শপথ ভঙ্গ করে তারা বঙ্গবন্ধু হত্যার বিচার না করার সিদ্ধান্ত নিয়েছিল, যার জন্য তদন্ত কমিশনে তাদের ব্যাপারেও কিন্তু তদন্ত হওয়া উচিত যে কেন তারা সেই বিচার করল না, যদিও তারা শপথ দ্বারা বাধ্য ছিল। ভয়, ভীতি এবং ফেভার অ্যান্ড ফিয়ার ছাড়া তারা বিচার করবে। যাই হোক, অবশেষে বিচার শুরু হয়েছে। কয়েকজন প্রত্যক্ষ খুনির সাজা হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ বিচার হয়েছে এটা তো আমি বলতে পারি না। আমার মনে হয় আমরা কেউ বলতে পারি না, কারণ যারা মূল কুশীলব ছিল, যেটি বুলবুল ভাই বলেছেন, আরিফিন ভাইও বলেছেন, তাদের তো বিচারের আওতায় আনা যায়নি। এই মূল কুশীলব অন্তত আমি তো কয়েকজনের নাম বললাম, খুনি জিয়া, খুনি মোস্তাক, খুনি ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম, তাহের ঠাকুর, চাষি, এদের কাউকে তো বিচারে আনা যায়নি। সুতরাং এই মূল কুশীলবদের যতক্ষণ না আনা যাবে ততক্ষণ তো আমরা এটি বিচার সম্পূর্ণ হয়েছে তা বলতে পারবো না। এবং যাদের সাজা হয়েছে তাদের এখন 5 জন পলাতক রয়েছে। এই 5 জনের 3 জন কিন্তু পাকিস্তানে জামাই আদরে আছে। আজ পাকিস্তান আমাদের সাথে সম্পর্ক করার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু তারা এই 3 জন ডালিম পাকিস্তানি পাসপোর্ট নিয়ে সারা বিশ্বে ঘোরাফেরা করছে। খুনি ইসের স্ত্রী জোবাইদা রশিদ, সে পাকিস্তানে আরাম আয়েশে দিন কাটাচ্ছে না, শুধু সে পাকিস্তান থেকে ফ্রিডম পার্টিকে সহায়তা করছে আর্থিকভাবে এবং অন্যভাবে। খুনি খন্দকার রাশেদও পাকিস্তানে। পাকিস্তান কেন তাদের ফেরত দিচ্ছে না? আগে তো ক্ষমা চাইবে, তারপর তো এদের ফেরত দেবে না, অথচ আমাদের সাথে বন্ধুত্ব করার জন্য পাগল হয়েছে। কেন পাগল হয়েছে সেটা আমাদের ভাববার বিষয়। কারণ 74 সনে ভুট্টো কিন্তু বাংলাদেশে এসেছিল বঙ্গবন্ধু হত্যার নীল নকশা করার জন্য। তাদের ইমরান খানেরও ওই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা সেটিও আমাদের ভেবে দেখতে হবে। যাই হোক, এখন যারা এই 5 জন পলাতক রয়েছে তাদের সাজা যতক্ষণ কার্যকর না হবে, যতক্ষণ অন্যান্য কুশীলবদের চিহ্নিত করা না যাবে, ততক্ষণ বলা যাবে না যে বিচার সম্পূর্ণ হয়েছে। এই ব্যাপারে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট এবং বিশেষ করে সেই সময়ের আমাদের যে প্রধান বিচারপতি ছিলেন তফাজ্জল ইসলাম সাহেব, অত্যন্ত ঠান্ডা মাথার একজন মানুষ, উনি তার রায়ে বলেছেন 3 জনের নাম করে, জিয়া, মোস্তাক এবং সায়েম, যে এই 3 জন ছিল দেশদ্রোহী। তারা সংবিধান লঙ্ঘন করেছে, গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করেছে। তাদের রাষ্ট্রদ্রোহিতার জন্যই তাদের বিচার হওয়া উচিত, এবং যেহেতু তারা মরে গেছে তাদের চিহ্নিত করা উচিত, যাতে
যুগের পর যুগ ধরে বাঙালি জানতে পারে যে বঙ্গবন্ধু হত্যায় এদের কি ভূমিকা ছিল। আমরা আজ 250 বছর পরেও মীর জাফরকে ঘৃণা করি, ঘোষেটিকে ঘৃণা করি, জগৎ শেঠকে ঘৃণা করি, মীর কাসিমকে ঘৃণা করি। ঠিক তেমনি আমরা যদি আজ যে কমিশনের কথা প্রাক্তন ভাইস চ্যান্সেলর আরিফিন ভাই বললেন, সেই কমিশনে যদি চিহ্নিত করা যায় যে এই খুনের পিছনে কুশীলব কারা ছিল, তাহলে হাজার হাজার বছর বাঙালি সেই কুশীলবদের ঘৃণা করবে, যে কথা মহামান্য বিচারপতি তফাজুল ইসলাম সাহেব তার 5ম সংশোধনী মামলার রায়ে লিখে গেছেন। এখন আরেকটি কথা, 3রা নভেম্বর জেলখানায় যেভাবে 4 জন জাতীয় নেতাকে হত্যা করা হয়েছিল, তার নজিরও কিন্তু আপনারা সারা পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না। জেলখানার ভিতরে মানুষ অসহায়, তাদের হত্যা করা, এবং সেই হত্যা যে খুনি জিয়া এবং খুনি মোস্তাকের নির্দেশে করা হয়েছিল সেটি তো আর রিপিট করার প্রয়োজন নেই। আপনারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, সকলেই সে কাহিনী জানেন যে প্রিজনের আইজি এবং ডিআইজিকে ফোন করে বলা হয়েছিল যে যেসব সেনা সদস্যরা ঢুকতে চাইবে তাদের ঢুকতে দিবা, তারা যা করতে চাইবে তাই করতে দিবা। এবং সেই হত্যাকাণ্ডের পরে একটি কমিশন গঠনের জন্য খালেদ মোশাররফ সাহেব একটি গ্যাজেটও প্রকাশ করেছিলেন, কিন্তু সেটি আর খুনি জিয়া খুনি মোস্তাক কখনো বাস্তবায়িত করেনি। এবং সেই হত্যাকাণ্ডের পরে একজন শীর্ষ রাজাকার জাদু মিয়ার জামাতা মেজর আমি নামটা পরে মনে করব, খায়রুজ্জামান, তাকে বিদেশে রাষ্ট্রদূত করে পাঠিয়ে দেওয়া হয়েছিল মালয়েশিয়াতে। সে কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত মালয়েশিয়াতে রাষ্ট্রদূত ছিল। তো কোথায় তাকে সাজা দেবে? এবং এখানে আরেকটি কথা, এই জেল হত্যা মামলারও বিচার শুরু হয়েছিল কিন্তু 96 সনে আওয়ামী লীগ সরকার আসার পরে, কিন্তু শেষ করে যেতে পারেনি। এর মাঝে বিএনপি ক্ষমতায় আসার পরে সেখানেও গন্ডগোল বাঁধালো। 4 জন খুনিকে আদালত বেকসুর খালাস বলে ঘোষণা করলো। কে 4 জন? শাহ মোয়াজ্জেম খুনি, ওবায়দুর রহমান খুনি, আপনার ওই নুরুল ইসলাম মঞ্জু, এবং খুনি তাহের ঠাকুর। অথচ যেহেতু আমি বঙ্গবন্ধু হত্যা মামলার প্রসিকিউশন দলের একজন সদস্য ছিলাম, আমার এভিডেন্সগুলোর দেখার সুযোগ হয়েছে। এদের বিরুদ্ধে অকট্য, এই 4 জন খুনির বিরুদ্ধে অকট্য সাক্ষী প্রমাণ ছিল। তারপরও নিম্ন আদালত তাদেরকে বেকসুর খালাস দিল। এবং তার চেয়েও বড় কথা, খালাসের বিরুদ্ধে তখন বিএনপি সরকার আপিলও করলো না। আপিল করলেও তো অন্তত হাইকোর্ট থেকে আমরা একটি রায় পেতে পারতাম। শুধু তাই নয়, সে সময় 2 জন বিএনপি পন্থী বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এবং আতাউর রহমান, তারা আবার যখন এরা আপিল করলো সবাইকে খালাস করে দিল, যেটি আমাদের বিচার বিভাগের ইতিহাসে একটি অত্যন্ত কলঙ্কজনিত অধ্যায়। পরে অবশ্য আপিল বিভাগ এদের সাজা দিয়েছে। এই হয়েছে কর্মকাণ্ড। এরপরে আজ বিএনপি বড় গলায় কথা বলে, গণতন্ত্রের কথা বলে, আজ আইনের শাসনের কথা বলে। এগুলো কি তাদের গলায় মানায়? অবশ্য কথা বলাটাই স্বাভাবিক, কারণ তাদের যে নেতা আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার পিতা যে চকামিয়া রাজাকার হিসাবে 2 বছর দালাল আইনে জেলে ছিল, এটা না জানে কি? আমরা সবাই জানি। সুতরাং রাজাকারের ছেলে তো একথা বলবে, এটাই স্বাভাবিক। এবং অন্য যারা বলছে তাদের ইতিহাস ঘেঁটে দেখেন, পরিবারের ফ্যামিলি ট্রি নিয়ে দেখেন, সবার পরিবারেই কিন্তু এই রাজাকার আলবদরদের অস্তিত্ব রয়েছে। সুতরাং তবে তাদের আমি বলবো যে তোমাদের মুখে তো তোমরা 21 বছর বিচারহীন রেখেছ দেশটিকে, বিচারহীনতার সংস্কৃতি তোমরা পালন করেছ, তোমরা খুনিদের পালন করেছ, খুনিদের
উচ্চ পদে পদায়ন করেছো, তোমাদের মুখে কি এইসব কথা মানায়? তোমরা 7 খুনের মামলার আসামি এসে আপনার শফিউল আলম প্রধানকে এই খুনি জিয়া ক্ষমা করে দিয়েছিল, এই কথা ভুলে গেছ? ঝন্টুকে খালেদা জিয়া সুইডেনের এক খুনের আসামি, তাকে খালাস করে দিয়েছে। এইগুলো কথা তোমাদের মনে পড়ে না? তোমরা দয়া করে, আর গণতন্ত্র তোমরা হত্যা করেছো, এটি প্রধান বিচারপতি উনি তো কোনো দলীয় ব্যক্তি ছিলেন না, তফাজুল ইসলাম সাহেবই বলেছেন যে খুনি জিয়া সংবিধানকে খণ্ড খণ্ড, 3 জনের কথা বলেছে, তার মধ্যে খুনি জিয়া একজন, সংবিধানকে তছনছ করে দিয়েছে এবং গণতন্ত্রকে ধ্বংস করেছে, সংবিধানের উত্তরণকে ধ্বংস করেছে, গণতন্ত্রের অগ্রগতি ধ্বংস করেছে। আপনারা যদি সেই রায়টি দেখেন, 5ম সংশোধনী রায় আপিল বিভাগের, তাহলে এটি পরিষ্কার বুঝতে পারবেন যে এটি তো আমার কথা নয়, এটি হচ্ছে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের কথা। এবং হাইকোর্ট জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুনি বলে অবহিত করেছে, যা রেকর্ডে আছে। এবং এই কারণে আপনারা জানেন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে একটি রাস্তা করা হয়েছিল আগে জিয়াউর রহমান ওয়ে নামে। বাল্টিমোরের মেয়র যখন জানতে পারলেন যে আমাদের সুপ্রিম কোর্ট জিয়াকে ঠান্ডা মাথার খুনি হিসাবে চিহ্নিত করেছে, তখন তারা সাথে সাথে সেই রাস্তার নাম পরিবর্তন করে দিয়েছে। তার বিরুদ্ধে তো আপনারা কথা বলতে পারেন না, যান না বাল্টিমোরে, মেয়রের সাথে যে ঝগড়া করেন, সে ক্ষমতা তো আপনাদের নেই। কারণ বাল্টিমোরের মেয়র যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সঠিক সিদ্ধান্ত, সে তো ঠান্ডা মাথার খুনি। আমি বলবো যে পৃথিবী যত খুনির জন্ম দিয়েছে, সেই চেঙ্গিস খান বলেন, তৈমুরলং বলেন, নাদির শাহ বলেন, এদের মতোই নির্মম ছিল এই খুনি জিয়াউর রহমান, একই ধরনের নির্মম। সে শুধু যে বঙ্গবন্ধু হত্যা করেছে, 4 নেতা হত্যা করেছে তা নয়, শত শত মুক্তিযোদ্ধাকে সে প্রহসনের বিচারের নামে হত্যা করেছে 1977 সনে, এবং তাদের ফাঁসি দিয়ে তাদের লাশটি পর্যন্ত আত্মীয় স্বজনকে দেয়নি। লাশ কোথায় দাফন করা হলো কিনা, ধর্মের কথা বলে, তাদের কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান করা হয়েছিল কিনা তাও কিন্তু কেউ জানে না, লাশগুলো কোথায় আছে তাও কেউ জানে না। এবং এইভাবে সে ন্যূন পক্ষে 1500-1600 মুক্তিযোদ্ধাকে বিচারের প্রহসন নামে হত্যা করেছে। সুতরাং এই ব্যক্তি খুনি জিয়া আমাদের দেশের যত ক্ষতি করেছে, তেমন ক্ষতি আর কেউ কোনোদিন করেনি এবং আশা করি ভবিষ্যতে করতে পারবে না। আমি এই বলেই শেষ করছি। সবাই ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি ফরিদা ইয়াসমিন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী এম.এ. মান্নান এমপি, বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, আমার শিক্ষক অধ্যাপক আ.ম. আরিফিন সিদ্দিক, সাংবাদিক মঞ্জুল হাসান বুলবুল, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং আজকের অনুষ্ঠানের উপস্থাপক বেলাল হুসাইন, এবং সামনে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, সুধী, সবাইকে আসসালামু আলাইকুম। আমি
সভাপতির বক্তব্য আসলে পরে দেওয়ারই কথা। যাই হোক, প্রধান অতিথির অনুমোদন নিয়ে খুব ছোট করে বলবো, কারণ সবাই অপেক্ষায় আছে যে প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য। আমি শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টে নিহত সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতার প্রতি, শ্রদ্ধা জানাই 30 লাখ শহীদের প্রতি। আজকে আমরা যে ইন্ডেমনিটি অধ্যাদেশের বিষয়টি নিয়ে আলোচনা করছে, আজকে 12ই নভেম্বর এই দিনটিতে এই ইন্ডেমনিটি অধ্যাদেশ বিল আনা হয়েছিল, বাতিল হয়েছিল, এবং তৎকালীন আওয়ামী লীগের তৎকালীন আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু সেই বিলটি এনেছিলেন। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমরা জানি এই কোভিডে আমরা তাকে হারিয়েছি। আসলে এতক্ষণ এই ইন্ডেমনিটি অধ্যাদেশ কি, কেন, সব কিছু বিস্তারিত আলোচনা হয়েছে। আমি শুধু দু একটি কথা বলতে চাই, যে হয়তো পুনরাবৃত্তিই হবে, অনেক যে কথাগুলো ঘুরে ফিরে একই রকমই। পৃথিবীর কোথাও এ ধরনের কোনো আইন হতে পারে, কোনো সভ্য সমাজে হতে পারে, এটা আসলে কল্পনারও অতীত, কিন্তু এই বাংলাদেশে সেটি হয়েছে। জাতির পিতাকে, হিমালয় সম ব্যক্তিত্ব যিনি, তাকে, তার পরিবারের সকলকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে, এবং সেই হত্যাটিকে সংসদে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক সেটিকে বৈধতা দিয়েছিলেন এই হত্যা। এবং পরবর্তীতে সামরিক শাসক মেজর জিয়া 1979 সালে সেটিকে আইনে পরিণত করেন। 5ম সংশোধনীর মাধ্যমে অনেকগুলো অধ্যাদেশকে এই ধরনের তিনি আইনে পরিণত করেন। পরবর্তীতে 5ম সংশোধনী বাতিল হয়েছে। এই কথাগুলো আলোচনায় এসেছে। আমাদের যেই দাবি, এই অধ্যাদেশটি যখন হলো, তার মানে খুনিদেরকে রক্ষা করার জন্য। এই খুনিরা এত বড় একটি অপরাধ করলো, কিন্তু তাদেরকে রক্ষা করার জন্য যখন আইন হয়, সংসদে হয় এবং বিল আকারে সেটি পরবর্তীতে আইন পাস হয়, তার মানে কিন্তু আমরা যদি চিন্তা করি বোঝাই যায় যে এর পেছনে কারা ছিল। না হলে খুনিদের রক্ষা করার জন্য কেন এই আইন হবে? পৃথিবীর কোনো দেশে তো এই ধরনের আইন হয়নি। এর আগে আমাদের স্যার বলেছেন, মানিক ভাই বলেছেন, বুলভাইও বলেছেন এই কথাগুলো, যে এর আগে যারা বড় বড় নেতা, রাষ্ট্রনায়কদের হত্যা করা হয়েছে, প্রত্যেকের বিচার হয়েছে। কোনো দেশে কিন্তু এই ধরনের একটি অধ্যাদেশ করে খুনিদেরকে রক্ষা করা হয়নি। তো আমাদের দাবি যে এর পিছনে কারা ছিল, কয়েকজন ব্যক্তি, সামরিক কর্মকর্তা বা কর্মচারী, শুধু যে বঙ্গবন্ধুকে হত্যা করা নয়, জাতীয় 4 নেতাকে জেলখানায় গিয়ে হত্যা করলো, বঙ্গবন্ধুর পরিবারের প্রত্যেককে, শিশু রাসেলকেও রেহাই দেয়নি, হত্যা করলো। তো এর পেছনের ঘটনাগুলো উদ্ঘাটন করতে হবে। এর পেছনের ষড়যন্ত্র কারা ষড়যন্ত্র করেছে, কারা জড়িত, এই দাবিগুলো কিন্তু সাংবাদিক সমাজ অনেক আগেই উত্থাপন করেছে। এর সঙ্গে সাংবাদিক সমাজের এই দাবির সাথে দেশের সকল স্তরের মানুষ কিন্তু এই দাবি উত্থাপন করছে যে একটি কমিশন করে এর পেছনের সমস্ত কিছু উদ্ঘাটন করতে হবে। এর সাথে এই ষড়যন্ত্র উদ্ঘাটন করতে হবে। কেউ মারা গেছে কি বেঁচে আছে সেগুলো বিষয় না, তাদেরকে জাতির কাছে তুলে ধরতে হবে যে এই ঘটনার পেছনের ঘটনাগুলো কি। এবং আজকে একটি কথা আমরা প্রত্যেকেই এর আগেও বলেছেন, যে বিচারহীনতার যে সংস্কৃতি, যেটি 1996 সাল পর্যন্ত ছিল, তখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই অধ্যাদেশ বাতিল করে 12ই নভেম্বর সেই অধ্যাদেশটি বাতিল করে এই যে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে। বাংলাদেশে যে বিচার হচ্ছে এবং বঙ্গবন্ধু হত্যার বিচার কাজ শুরু করেছিল সেই সময়ের আওয়ামী লীগ সরকার, কিন্তু 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে আবার তারা সেটি বন্ধ করে দিয়েছে। তাহলে আমরা যদি একটু বিশ্লেষণ করি, একটু চিন্তা করি যে এই বিচারহীনতার সংস্কৃতি কারা ধরে রাখতে চায় এবং কারা এটাকে প্রবর্তন করেছিল এবং কারা এই দেশটাকে পেছনের দিকে ঠেলে দিতে চায়। এবং 75-এর 15 আগস্টের পর যে পাকিস্তান
বাংলাদেশকে স্বীকৃতি দেয়, পাকিস্তান বাংলাদেশকে, বুলবুল ভাই সেটা বলেছেন যে কিছু কাপড় চোপড়, গজ কাপড় পাঠিয়েছিল, কিছু ত্রাণ পাঠিয়েছিল, এটা কিন্তু 15 আগস্টের পরপর। আমরাও সেগুলো আমরা জানি, সবাই জানি, কিন্তু আমাদের কথা হলো একটা কমিশন করে এর সব কিছু আলোয় আনতে হবে। অন্ধকারে যেগুলো আছে আমরা জানি না, সব কিছুকে প্রকাশ করতে হবে। যেই পাকিস্তানি ভাবধারায় দেশ নিয়ে গিয়েছিল, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ পর্যন্ত প্রচার করা হতো না। এইভাবে দেশকে আবার ফিরিয়ে আনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে দেশকে আবার যে এই দেশের যে একটি সুষ্ঠু ধারায়, স্বাধীনতার ধারায়, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে ফিরিয়ে এনেছিল, সেই বাংলাদেশ অগ্রযাত্রা অব্যাহত থাকবে, সেভাবে এগিয়ে যাবে। এবং আমি মনে করি যে আমরা যে যেখানে আছি আমাদের সবার সতর্ক থাকতে হবে, সতর্ক থাকার প্রয়োজন আছে। কারণ পাকিস্তানের প্রেতাত্মারা এখনও এদেশেই আছে, এদেশে আমাদের আশেপাশেই থাকে। অতএব আমরা আমাদের সতর্ক থেকে এই ধরনের কোনো রকম ঘটনা, কোনো রকম পাকিস্তানি ভাবধারা যেন দেশ ফিরে যেতে না পারে। আমরা জানি যে বঙ্গবন্ধু কন্যার উপর হত্যার চেষ্টা অনেকবার হয়েছে, এগুলো কিন্তু বোঝা যায় যে এদেশে এই ষড়যন্ত্রকারীরা আছে। অতএব সবাই যেন আমরা সতর্ক থাকি। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই সংগঠনের পক্ষ থেকে আমরা এর আগেও মানে প্রধানমন্ত্রী জন্মদিনে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম যে উন্নয়নের নেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই প্রগতিশীল সাংবাদিক মঞ্চ, সাংবাদিক যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে সেই সাংবাদিকদের একটি প্ল্যাটফর্ম। তারা সারা দেশব্যাপী মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে চায় এবং মানুষের মধ্যে সেই চেতনা প্রথিত করে যেন মানুষ তার নিজের অবস্থান এবং নিজেকে সেভাবে তৈরি করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমরা আমাদের যে যার অবস্থানে আছি সেখান থেকেই করছি এবং সেখান থেকেই আমাদের করতে হবে, এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আজকে যারা আমাদের এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ফরিদা আপাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আজকের অনুষ্ঠানে যারা আলোচনা অংশ নিয়েছেন সবার একটি দাবি, বঙ্গবন্ধু হত্যার পেছনে নেপথ্যের কারিগররা যারা রয়েছে তাদেরকে তদন্ত কমিশন করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি। জনাব এম এ মান্নান এমপি। শুভ বিকেল। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে আমার শুভেচ্ছা এবং শ্রদ্ধা। সর্বপ্রথম আমি অভিনন্দন জানাই নতুন সংগঠন বোধহয় প্রগতিশীল সাংবাদিক মঞ্চ, প্রগতিশীল সাংবাদিক মঞ্চকে আমি অভিনন্দন জানাই যে তারা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বললে কম হবে একটা এমন একটি বিষয় তার আলোচনার আয়োজন করেছেন যেখানে আমরা জাতি হিসাবে আমাদের সকলেরই এক সম্পৃক্ততা, একটা দায়িত্ব, দায়বোধ, নানাভাবে আমরা এর সঙ্গে জড়িত। তারা বিষয়টা সামনে নিয়ে এসছেন এবং আলোচনার সুযোগ করে দিয়েছেন। আমরা আমি সাধারণ মানুষ হিসেবে বলছি, সাংবাদিকতাকে আমরা প্রগতিশীলতা মনে করি মোটা দাগে, কিন্তু তবুও বিশেষ বিশেষ ক্ষেত্রে এটাকে একটু হাইলাইট করার প্রয়োজন হয়। কারণ যদিও আমরা সার্বিকভাবে সাংবাদিকতাকে মনে করি প্রগতিশীলতার অংশ গোটা সমাজের জন্য, এর মাঝে মাঝে কিছু ব্যত্যয় আছে। সে ব্যত্যয় থেকে সরে আসার জন্য, প্রগতিশীলতাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধারণাটাকে এই ধরনের মঞ্চের বা ভিন্ন আয়োজনের প্রয়োজন আছে। আমি তাই তাদেরকে সাধুবাদ জানাই। এর মধ্যে কয়েকজন আছেন আমার ব্যক্তিগতভাবে দীর্ঘদিনের পরিচিত, আমি তাদেরকে বিশেষ করে মঞ্জুরুল হাসান বুলবুল, আমরা যখন কম বয়সে, তিনি আরও কম বয়সের তখন ময়মনসিংহে যখন তিনি শুরু করেন তার এই জীবনের কাজ, আমি তখন কাজ করতাম তার সঙ্গে, তখন থেকে পরিচয় প্রায় 30 বছর হবে বোধ হয়। ডক্টর আরিফিন সিদ্দিকী আমাদের একজন পণ্ডিত মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। সাংবাদিকতার ক্ষেত্রে তার
অনেক অবদান আছে, চিন্তা আছে, গবেষণা আছে। তিনি, আমরা যার বক্তব্য এতক্ষণ শুনলাম, অত্যন্ত ব্যতিক্রম ধর্মী একজন মানুষ। স্পষ্টভাষী বললে কম হয়, বড়ভাষী বলতে পারি। বিচারপতি শামসুদ্দিন আহমদ মানিক অত্যন্ত পরিষ্কারভাবে গ্রাফিক ওয়েতে বিষয়টাকে আমাদের সামনে তুলে ধরেছেন, পটভূমিটা তার বিভিন্ন, তার জীবন থেকে নেওয়া, তার বেঞ্চ থেকে নেওয়া, তার শিক্ষা থেকে নেওয়া, ধারণা থেকে নেওয়া বিভিন্ন বিষয় আমাদের সকলের জন্য তুলে ধরেছেন। আমাদেরকে আবার একটু তাড়িত করেছেন। আমাদের মনের মণিকোঠায় অনেকের আছে, কিন্তু অনেক সময় ওটা সুপ্ত থাকে, এটাকে তিনি জাগিয়ে দিয়েছেন। এখানে আছেন আমাদের এই মহান প্রতিষ্ঠান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মিস ফরিদা ইয়াসমিন, তাকেও আমার ধন্যবাদ, শ্রদ্ধা। বিলালই বলছি, ছোট ভাই, আমাদের একজন, আমার পছন্দের একজন উপস্থাপক। রুমেলকে দেখলাম এখানে, আর একজন তরুণ সমাজের প্রতিনিধি আমার উপস্থাপক হিসাবে, আর অনেকেই আছেন। তো যাই হোক, এইসব কথা, মূল কথার অংশ এটা নয়, একটা বিশাল বিষয়। আমরা এখানে যারা আছেন, ডক্টর সিদ্দিক বা বিচারপতি শামসুদ্দিন আহমদ মানিক বা আপনারা যারা আছেন, আপনারা পড়াশোনা করেন অনেক বেশি, আমরা খেটে খাওয়া অঞ্চলের মানুষ, চাকরি বাকরি করি, ক্লারিক্যাল কাজ করি, সময় কাটাই। দায় মুক্তি শব্দটার সঙ্গে আমার নিজেরও কিছুটা সমস্যা ছিল। দায় মুক্তি তো কেবলমাত্র আইন এবং আদালতই দিতে পারে বলে আমার ধারণা, মোটা দাগে। নির্বাহী আদেশে দায় মুক্তি দেওয়া, এটা বিচারপতি মানিক আর ভালো বলতে পারবেন। এর উদাহরণ পৃথিবীর অন্য কোথাও নেই বলে তারা বলেছেন, আমি তাদেরকে বিশ্বাস করি, জানি তারা জেনেই বলেছেন। পৃথিবীর কোথাও আমার জানা মতো আমি পাইনি যে নির্বাহী আদেশে দায় মুক্তি দিয়ে দিয়েছে। অন্যায় করেছি, এই অন্যায়ের বিচার তোমরা কেউ করতে পারবে না। খুন করেছি, এই খুনের বিচার তোমরা কেউ করতে পারবে না। আমি যেটা করেছি এইটা শেষ, এবং সেইটা সত্য, সেইটা ন্যায়। এই জন্য দাম্ভিক, অনৈতিহাসিক, মূর্খতায় পরিপূর্ণ এবং জিঘাংসায়, ঘৃণায়, প্রতিহিংসায় পরিপূর্ণ কোনো আদেশ কোথাও কেউ দিয়েছে কিনা আমার সামান্য জ্ঞানে আমি পাইনি। এটা কেবলমাত্র আমাদের এই দুর্ভাগ্যজনক বলতেই হয়, এই দুর্ভাগ্য দেশেই প্রায়শই এটার মোকাবেলা করতে হয়। 3 নভেম্বরের আরেক কলঙ্কজনক ঘটনা, যেটা বিচারপতি মানিক তুলে ধরলেন, আমরা সবাই জানি। রাষ্ট্রের আশ্রয়ে থাকা ব্যক্তিদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে রাষ্ট্রের কেন্দ্রে বসে টেলিফোনে নির্দেশনা দিয়ে, এরা গেছে, এদেরকে ঢুকতে দাও, এরা যা করতে যায় করতে দাও। তারপরে তারা সানন্দে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে আবার ফিরে এসে দেখলো তার শ্বাস গেছে কিনা, না এখনো জীবিত আছে, আবার তাকে আরেকটা পা দিয়ে একটা লাথি দেওয়া। এই ধরনের কলঙ্কজনক অসভ্য আচরণ, ঘটনা পৃথিবীর কোথাও আমরা কোনো প্রতিষ্ঠিত ব্যবস্থায়, অন্যায়ভাবে হলো প্রতিষ্ঠিত ব্যবস্থার মধ্যে আমরা কোথাও দেখিনি। এটা কেবলমাত্র আমাদের দুর্ভাগ্য দেশে এটা হয়েছিল, এবং এর দায়ভার আমাদেরকে আজীবন বয়ে যেতে হবে। বিচার হয়েছে, বিচার আমাদের সরকার করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর দুঃসাহস, দৃঢ়তা, লেগে থাকা, কামড় না ছেড়ে দেওয়া, যে তার মধ্যে একটি প্রচণ্ড শক্তি তার দ্বারা সম্ভব হয়েছে। কিন্তু এরপরেও আমাদের আগামী প্রজন্ম যারা 1000 বছর এখানে আসবে, তাদের মাথায় এটা ঘুরে ফিরে বারবার আসবে, এই কলঙ্ক, এবং সেই কলঙ্কের ভার আমরা সকলে বয়ে যাচ্ছি। বিষয়টা সম্বন্ধে আর বিস্তারিত বলার বা প্রয়োজন নেই, কয়েকজন জ্ঞানী ব্যক্তি বলে গেছেন। আমি শুধু একটি বিষয়ে আপনাদের বিনীতভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই। হত্যা করার পরেও কিন্তু যে ধারাবাহিকতা শেষ হয়নি। 2 জন স্বৈরশাসক, 2 জন সামরিক শাসক এবং তাদের সঙ্গী সাথীরা আমাদের জীবনে মাইন পুঁতে রেখে গেছে। পদে পদে এই মাইনগুলো এখনও আমরা যারা প্রশাসনে প্রান্তিকভাবেও কাজ করছি, আমাদের নজরে মাঝে মাঝে পড়ে যায়। আমাদেরকে যিনি পরিচালনা করেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি অসাধ্য সাধন করেছেন এই সকল কাজ করে, তার চলার পথে এখনও প্রচুর মাইন পুঁতে আছে, এবং সেই মাইনগুলো দেখে দেখে তিনি নিজেকে রক্ষা করে মাঝে মাঝে আমাদের অনেকের কাছে আপোষ মনে হয় যে তিনি কেন আপোষ করছেন, আমরা ঘৃণা করি এদের সঙ্গে কেন আপোষ করছেন, কেন এখানে কম্প্রোমাইজ দেখছি, কেন আরও দৃঢ় দেখছি না, আরও নিষ্ঠুর দেখছি না। কিন্তু তাকে এই মাইনগুলোর সম্বন্ধে সচেতন হয়ে নিজেকে রক্ষা করে
স্বাধীনতার বাতিটা যে টিম করে মাঝে মাঝে এই সকল অন্যায় আচরণের দ্বারা সেটাকে রক্ষা করে তাকে তিনি নিয়ে যাচ্ছেন। আধারের পথে আলোর যাত্রী, আমাদের একটা কথা আছে না বাংলা ভাষা সুন্দর, আপনারা ভালো জানেন। সে আধারের পথে আলোর যাত্রী হিসাবে শেখ হাসিনা এই কাজটা করে যাচ্ছেন এবং দৃঢ়তার সঙ্গে করে যাচ্ছেন। নয়তো এত বছর পরে এই আইনটাকে আবার সংসদের মাধ্যমে তিনি এটাকে অন্যায় ঘোষণা করে আইনের মাধ্যমে এটাকে তিনি প্রয়োগ করেছেন, শাস্তির বিধান করেছেন, বিচারের বিধান করেছেন আদালতের মাধ্যমে, আইনের মাধ্যমে। সেটাই বড় কথা। তার নির্বাহী আদেশও নয়, তার কোনো নির্বাহী আদেশে এই ধরনের কোনো কাজ তিনি করেননি। সেগুলো জাতির জন্য ইতিহাস হয়ে থাকবে। আমাদের আপনারা যারা বর্তমান সমাজের, আমি জানি এই প্রগতিশীল মঞ্চে অনেকে কম বয়সের আছেন, তাদের জন্য বিশেষ করে, এবং তাদের মতো আরও যারা অন্যান্য ক্ষেত্রে আমাদের জাতীয় জীবনে আছেন বর্তমান প্রজন্মের, তাদের অনেক কিছু দেখার এবং জানার এবং শেখার আছে এই সকল ঘটনা থেকে, কারণ তারা আমাদেরকে সামনের পথে নিয়ে যাচ্ছেন। তাকে এই হত্যা, এই যে দায় মুক্তি, এর পরম্পরা হিসাবে পরবর্তী পর্যায়ে যে দ্বিতীয় সামরিক শাসক মুদ্রার এপিঠ ওপিঠ দোসর, সে আরেকটি বড় পেরেক আঘাত মেরে গেছে কিসের উপরে? আমাদের জাতির সত্তার উপরে। ওরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল ব্যক্তি হিসাবে, হার্টের মধ্যে আঘাত করেছিল, বডিটার উপরে আঘাত করলো পরবর্তী সামরিক শাসক। আমাদের রাষ্ট্রধর্ম ইসলামকে পুনরায় প্রবর্তন করে আমাদের সংবিধানের মূল বাণী অসাম্প্রদায়িকতা, জাতীয়তাবাদের মূল ভিত্তি অসাম্প্রদায়িকতা, সেটাকে সে কুড়োল মেরে ঘা রেখে ঘা দিয়ে চলে গেল, এবং যেটা আমাদের পথে পথে পায়ে পায়ে বিভ্রান্ত করছে আমাদের চলার পথে। আপনার প্রগতিশীলতার পক্ষে বলছেন, যেটা আমাদের জাতির মূল উদ্দেশ্য ছিল, সেই পথে কাটা গেড়ে গেছে দ্বিতীয় সামরিক শাসক। সেটাকে আমাদের মোকাবেলা করে চলতে হচ্ছে। মাইন্ড বলছিলাম না একটু আগে, এই ধরনের আরও অসংখ্য মাইন্ড শেখ হাসিনার পথে আছে। সেই মাইন্ডগুলোকে এড়িয়ে এড়িয়ে তিনি তাকে, আমাদের যে মূল উদ্দেশ্য একটি প্রগতিশীল জাতি, একটু আধুনিক জাতি, শিক্ষিত জাতি, বিজ্ঞান মনস্ক জাতি, মানবতার উপযুক্ত জাতি সৃষ্টির পথে যে কাজগুলোর জন্য আমাদের মহান বীর শহীদেরা, আমাদের জাতির জনক, আমাদের মহান সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, স্বাধীনতার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যা করে গিয়েছিল গত 70 বছরে, সেই কাজগুলো সম্পাদন করার জন্য এখন আমাদের নেত্রী যে কাজগুলো করে যাচ্ছেন দৃঢ়তার সঙ্গে, আমি বিশ্বাস করি আমাদের মধ্যে যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী, বাঙালির চূড়ান্ত বিকাশে বিশ্বাসী, আমরা তাকে সমর্থন দিব, সাহায্য দিব এবং তাকে আমরা সাহস যোগাবো। আমি নিজের পক্ষে আমি আমার কথা বলতে পারি, আমি আহ্বান রাখবো, আবেদন রাখবো এই প্রগতিশীল সাংবাদিক মঞ্চে যারা আমার বন্ধুরা আছেন তারা, এবং তাদের যারা সহকর্মীরা আছেন, এবং ওয়াইডার ফিল্ডে সারা দেশে যারা এই তরুণ যুবক সমাজের আছেন, সকলের মধ্যে এই বাণীগুলো সঞ্চারিত হবে, যাতে করে আগামীতে এই ধরনের কোনো অন্যায়, কোনো অপরাধ এখানে সংগঠিত হয় না, যা আমাদের কপালে আবার কোনো কলঙ্ক নিয়ে আসে। এই আয়োজনের জন্য পুনরায় তাদেরকে অভিনন্দন জানাই, এবং আমাদের জাতীয় সংগঠনে, জাতীয় সংস্থাপনে, এটা জাতীয় প্রেস ক্লাব, তার সভাপতি মহোদয় এখানে আছেন, তার মাধ্যমে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে এখানে আজকে আপনাদের সঙ্গে দেখা করার, কথা বলার সুযোগ করে দিয়েছেন, এবং বিষয়টার উপরে আমার সামান্য নিজের ব্যক্তিগত অনুভূতি, অভিব্যক্তিগুলো প্রকাশ করার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, সকলকে শ্রদ্ধা জানিয়ে এই সংগঠনের সুদৃঢ় উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনার মূল্যবান বক্তব্যের জন্য। সভাপতির অনুমতিক্রমে নিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। যারা আলোচনায় অংশ নিয়েছেন এবং সামনে যারা উপস্থিত ছিলেন সবাইকে প্রগতিশীল সাংবাদিক মঞ্চের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।